কিন্তু তারপরও আমি সশস্ত্র সংগ্রামের কথাটা কেন বলেছি, এই কারণে বলেছি যে আমরা যেই পাকিস্তানের কবল থেকে এই দেশকে স্বাধীন করেছি 1971 সালে, মানে আমাদের বাবারা, চাচারা, মামারা, খালুরা বা আমাদের পূর্বসূরীরা এই দেশটাকে স্বাধীন করেছে কেন? এই রাষ্ট্রটাকে এই পাকিস্তানের এই হেজিমনি থেকে, তাদের এই অত্যাচার থেকে বাঁচানোর জন্য। 5ই অগাস্টের পরে আমরা কি দেখতে পেলাম, যে যেই পাকিস্তানপন্থী দলটাকে বাংলাদেশের মানুষরা আজীবন পরিত্যাজ্য করেছে, পাকিস্তানের রেখে যাওয়া যে দলটি, যাকে আমরা বিনাশ করতে পারিনি, যাকে আমরা নিঃশেষ করতে পারিনি, সেই জামাতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠন আপনার ছাত্র শিবির, যারা আগে ছিল আপনার ছাত্র সংঘ, তারা আজকে এই পুরো সরকারকে, এই পুরো বাংলাদেশকে ডিস্ট্যাবলিশ করবার জন্য মুখ্য ভূমিকা রেখেছে। এটা নিশ্চয়ই আর কোনো গোপন কথা না। এর পরপরই আমরা দেখলাম যে সেখানে পুরো বাংলাদেশকে পাকিস্তানিকরণ করা হয়েছে। আমরা দেখেছি পাকিস্তানি গোয়েন্দা বাহিনী কিভাবে বাংলাদেশকে ঘিরে ফেলেছে, তাদের বিভিন্ন জায়গাতে ঘাঁটি তৈরি হয়েছে। আমরা দেখেছি যে একটি ভয়ঙ্কর রকমের একটা চুক্তি দীপান্বিতা, সেটা হচ্ছে আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যেখানে 16 পাতার একটা এগ্রিমেন্টে কমপ্লিটলি আপনার দেশটা বিক্রি করে দিয়েছে। কমপ্লিটলি আপনি ডেইরি প্রোডাক্ট থেকে শুরু করে, মোটর ভেহিকেল থেকে শুরু করে, শিপিং থেকে শুরু করে, ঔষধ শিল্প থেকে শুরু করে, আমার ইপিজেড থেকে শুরু করে, আমার মিট অ্যান্ড পোল্ট্রি ফার্ম থেকে শুরু করে, আমার টেকনোলজি থেকে শুরু করে, আমার আইন থেকে শুরু করে, প্রত্যেকটা জিনিস আমেরিকা নির্ধারণ করে দিচ্ছে। যে কেউ এই চুক্তিটা দেখলে সে পাগল হয়ে যাবে, যেগুলো কি দেখছি। সেন্ট মার্টিনটা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, পার্বত্য চট্টগ্রামে আনরেস্ট সিচুয়েশন তৈরি করা হয়েছে, মহেশখালী থেকে মানুষজনদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সেইখানে আপনার আমেরিকান বেস তৈরি করা হচ্ছে। আপনার প্রায় 3 থেকে 4 লাখ নতুন রোহিঙ্গা ঢুকেছে, তাদেরকে সশস্ত্র ট্রেনিং দিচ্ছে পাকিস্তানি আইএসআই সেখানে এজেন্টরা। আমেরিকা আমার দেশকে এক ধরনের দখলই করে ফেলেছে। সারা পৃথিবীতে তাদের ড্রিলের কোনো খবর নাই, তারা বাংলাদেশে এসে আপনার ড্রিল করছে। হঠাৎ করে তাদের ফ্রিগেট চলে এসেছে, গতকালকে যুদ্ধ বিমান চলে এসেছে। এগুলা তো গেল হচ্ছে বাংলাদেশকে কিভাবে তারা দখল করছে। এই ছাড়া আপনি আসেন, নদীর মধ্যে মাছ ওঠে না, নদীর মধ্যে আপনার লাশ ওঠে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জয় বাংলা বলার সাথে সাথে রায়হান, মাসুদ, আমি দুজনের নাম বলতে পারি, নাচলের, নওগাঁর নাচল, রাজশাহীর দুটো ছেলে, রাজশাহী এবং নওগাঁর, তাদেরকে খুন করেছে। রাস্তাঘাটে আমাদেরকে খুনের পর খুন। শুধু কি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী, সাধারণ যারা মানুষজন আছে তাদের লাশ রাস্তায় পড়ে থাকছে। তাদের বাড়ির 10 জন মিলে গিয়ে বলছে যে এই ফ্যাসিস্টের সহযোগী, তার বাড়ি ঘর ভাঙছে, তাকে হত্যা করছে, লাশ ঝুলিয়ে রাখছে। 3500-এর মতো পুলিশ অফিসারকে হত্যা করে 5 লক্ষ আওয়ামী লীগ কর্মীদেরকে গ্রেফতার করেছে। 120 জনের উপরে আবার এমপিদেরকে এখানে আটক রেখেছে। কমিশনার, চেয়ারম্যান, মেম্বার, তাদেরকে নির্যাতন করছে, কারাগারে নির্যাতন করে আওয়ামী লীগের নেতাদেরকে, এমপিদেরকে, মন্ত্রীদেরকে তাদেরকে খুন করছে। আপনি যদি সামগ্রিকভাবে পুরো ব্যাপারটা মেলান, এরপরে গত 10ই মে আমাকে আমরা রাজনীতি করতে পারবো না, 77 বছরের পুরনো দল যারা এই মুক্তিযুদ্ধ এনে দিয়েছে, দেশকে স্বাধীন করেছে, জনগণের সাথে একাত্ম হয়ে, তাদেরকে ব্যান করে দিয়েছে। আর জামাতে ইসলামী সগর্বে ঘুরে বেড়াচ্ছে। এইরকম একটা সিচুয়েশনে আপনাকে যখন গলা চেপে ধরে বলা হচ্ছে যে এই দেশ পাকিস্তান হবে, কনফেডারেশন হবে, অলরেডি পাকিস্তান যাতে হয় সেটার জন্য লেখালেখি শুরু হয়ে গেছে, এরকম একটা অবস্থাতে আপনার মনে হচ্ছে না যে আপনি মুক্তিযুদ্ধের 16ই ডিসেম্বরের পর, অর্থাৎ বাংলাদেশ এখন ওই 17 তারিখ থেকে আপনি গণবেন, ওই যে ওরা যেরকম জুলাই গণে, আপনি এখন ডিসেম্বর গণেন। এখন কত নম্বর ডিসেম্বর চলছে? আমি তো জুলাইয়ের বদলে এখন থেকে ওই হিসাব করে আপনার ডিসেম্বর গণবো, যে এইটা মনে হয় 300 বা 700 ডিসেম্বর চলছে। আমি তো এখন এটা গণবো, কারণ আমার যুদ্ধ শেষ হয়নি। আপনার যদি মনে হয় যে আমার কথাটা অলিক, আমার কথাটা অবাস্তব, আজকে আপনার মনে হবে, আজকে থেকে 2 বছর আগে অনেকেরই মনে হয়েছে যে নিজুম মজুমদার বলেছিল যে কিভাবে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হবে, কোন কোন পদ্ধতিতে করা হবে। আজকে থেকে প্রায় 2.5 বছর আগে আমি সেই ভিডিও বানিয়েছিলাম। আমার কথা কি সত্যি হয়েছে? 2024 সালের ইলেকশনের পর বলেছিলাম যে আমেরিকা বাংলাদেশের ডিস্ট্যাবলাইজ করবার দ্বার প্রান্তে চলে এসেছে। সত্যি হয়েছে। তখন আমার কথা অনেকে হেসে উড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন যে অত্যন্ত বেশি বকছি, বাতুলতা, নানান ধরনের কথাবার্তা বলছে। প্রমাণিত হয়েছে। আপনি লিখে রাখেন, আমি ডে 1 থেকে বলে এসেছি দুটো কথা। একটা হচ্ছে প্রক্সি ওয়ারের কথা, আরেকটা বলেছি গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে।
আপনি দীপান্বিতা, আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে যেই ছেলেটি বা যেই মেয়েটি প্রোফাইল পিকচার লাল করেছে এই রাষ্ট্রে ওই সময়টাতে, আপনি তার সাথে স্বাভাবিক কোনো আচরণ করতে পারেন? হ্যাঁ, আমি অনেকের সাথে কথা বলি, মোলাকাত করি, হ্যান্ডশেক করি, কথা বলি, কিন্তু আমার ভেতরে এই কষ্ট, দুঃখ, বেদনা থেকে যায়। পুরো রাষ্ট্র দুই ভাগে ভাগ হয়ে গেছে, পুরো রাষ্ট্রে একটা চির ধরে গেছে। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সমস্ত কিছুকে আমি বাদ দিয়েছি, যারা যারা ওই লাল বাহিনীতে যোগ দিয়েছিল বা যারা ওদের প্রতি মমতা দেখিয়েছিল। হ্যাঁ, এখন আমার বন্ধু স্বজন সমস্ত কিছু বলতে বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা। কারণ আমি বুঝে গেছি যে আমার যে রাজনৈতিক আদর্শ, এই রাষ্ট্রটাকে আমি যেই জায়গাতে নিয়ে যেতে চাই সেই জায়গাতে ওরা আমার সঙ্গী নয়, ওই যারা লালবদর হয়েছিল। ফলে এটি একটি গৃহযুদ্ধের মধ্যে আছি। আজকে যারা সেই সময় প্রোফাইল পিকচার লাল করেছিল তারা তাদেরকে আজকে মারা হচ্ছে, কাটা হচ্ছে, ওড়না পড়তে হচ্ছে, মেয়েদেরকে বাধ্য করছে হিজাব পরবার জন্য। তার পোশাকের স্বাধীনতা নাই, খাবার স্বাধীনতা নাই। একজনকে ধরে আপনার দাড়ি কামিয়ে দিচ্ছে, ওর বড় দাড়ি কেন? আপনি তো দেখেছেন বাংলাদেশে পীর ফকির সন্ন্যাসী তাদেরকে রাস্তাতে ধরে 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 তাদেরকে পেটাচ্ছে, দাড়ি কেটে দিচ্ছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এগুলো আপনি করতে পারেন? একটা রাষ্ট্রকে ক্ষমতা দখল করবার পর, পাকিস্তানিকরণ করবার পর, এতক্ষণ আমি যা যা বললাম এগুলা বলার পর আপনি আমাকে বলেন তো যে আমি সশস্ত্র সংগ্রামের যে কথাটা বলেছি সেটি কি অমূলক কোনো কিছু, বা সেটি কোনো অপরিপক্ক কথা? আমার এই কথাটাকে আজকে আপনার মনে হবে আমি এগুলো কি বলছি, কিন্তু এই দেশের ভবিষ্যৎ একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, যাচ্ছে এবং যাচ্ছে। পলিটিক্যালি এত ডিভাইডেশন যেই দেশে, এত দ্বিমত, এত ভয়ঙ্কর, এত ভিন্ডিকটিভনেস যেই দেশের, সেই দেশে গৃহযুদ্ধ মাস্ট। এবং বাংলাদেশকে পুনর্বার স্বাধীন করবার জন্য আমাকে অস্ত্র হাতে তুলে নিতেই হবে। আমি তো এর কোনো উপায় দেখি না, আজ হোক কাল সেটাই। আপনি আমার গলা চাপ দিয়ে ধরেছেন, আমি হাঁসফাঁস করছি, আমি নড়তে পারছি না, আমি কি করব? আমি আপনাকে কামড় দিব। আপনি আমার যদি চাপ দিয়ে ধরেন গলা, আমি আপনাকে কামড় দেওয়ার চেষ্টা করবো সর্বশেষ ক্ষমতা অনুযায়ী। সেটা না করতে পারলে খামচি দিব, তা নাহলে আমি দরকার হলে মুখ দিয়ে আপনাকে থুতু ছুড়বো। মানে এই তো, মানে আমার শেষ ক্ষমতা অনুযায়ী তো আপনাকে আমি আঘাত করবো, তাই তো আমি তো তাই তো বলেছি। সুতরাং আমার কথাটা মিলিয়ে নেবেন সিচুয়েশনের সাথে, বুঝবেন আমি কি বলছি। আপনি একটি সশস্ত্র আন্দোলনের কথা বলেছেন। কারো কাছে এটা ভয়ঙ্কর মনে হচ্ছে, কারো কাছে মনে হচ্ছে এটা আপনি কিসের ভিত্তিতে বললেন, কেন বললেন, কি কারণ এটার পিছনে। এটা তো বেশ মানে একটা বেশ জোরালো একটি কথা নিজাম মজুমদার। ডেফিনেটলি একটা জোরালো কথা, কিন্তু তার আগে এটা পরিষ্কার করে নেওয়া প্রয়োজন যে গতকালকে আমি টকশোতে যেটা বলেছি সেটা আমার কমপ্লিটলি আমার নিজস্ব বক্তব্য। এটি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ডেফিনেটলি তাদের নিজস্ব কোনো আনুষ্ঠানিক বক্তব্য তো হওয়ার প্রশ্নই আসে না। এটা হচ্ছে আমার একদম ব্যক্তিগত অভিমত এবং আমার ভবিষ্যৎবাণী। এবং আমি এখনো মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগকে সে রাস্তাতেই হাঁটা উচিত। কেন? ওয়াই? আমি জানি যে অনেক তরুণরা আপনার এই প্রোগ্রাম দেখে, এবং আমার আসলে উদ্দেশ্য এই যুগের তরুণদের দৃষ্টি আকর্ষণ করা, তাদেরকে বলা, বোঝানো, তাদের মগজের ভেতরে ঢোকা, তাদেরকে বিশ্লেষণ করা। তাদের বেটারমেন্টের জন্যই তো আমাদের বেঁচে থাকা বা সামনের সময়টা। দেখেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে যদি এইভাবে চিন্তা করি যে আমাকে ক্ষমতায় যেতে হবে, ওইটা আমাকে সেই তাড়না যোগায় না দীপান্বিতা যে আমাকে একটা সশস্ত্র সংগ্রাম করতে হবে, মানে আমার ক্ষমতা আরোহণের জন্য, যে আমি ক্ষমতাতে যাব, আমি অফার করব দেশকে, আমি এই নীতি দিব, শিক্ষানীতি দিব, স্বাস্থ্যনীতি দিব। সেই কারণে আমি একটা যুদ্ধের কথা বলছি। অ্যাবসলিউটলি ব্যাপারটা তা না, ওইটা রাজনৈতিক। ওইখানে আমাকে সংগ্রাম করতে হবে, ওইখানে আমাকে বাংলাদেশের মানুষের পালস বুঝতে হবে।